বেতনটা কি আজকে দিবে জানেন কিছু? তোমার মেয়ে আজ যদি বেতন না নিয়ে আসে না, ওকে কিন্তু আমি বাড়িতে ঢুকতে দিব না বলে দিলাম। সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে। আমি ভাবছি এই ছেলেটার সাথেই তোর বিয়ে দেব। আপুকে বিয়ে না দিয়ে তোমরা আমার বিয়ে দিয়ে দিবা? আমি থাকতেও নিতুকে কেন বিয়ে করবে? তুমি একটা বেঈমান, তুমি আমার সাথে বেঈমানি করছো। নিজের ভালোবাসার মানুষের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিয়ে এখন আসছো নিজের বোনের স্বপ্ন পূরণ করতে। এই কবিতা, স্যার আপনাদের কোম্পানিতে চাকরি করে মতিউর চাচানা উনি আসে পুটলি পাতলা ব্যাগ ট্যাগ নিয়ে পুরা গোষ্ঠী শুদ্ধ এসে হাজির হয়ে গেছে। আপনার কেমন মেয়ে পছন্দ? নম্র, ভদ্র, শান্তশিষ্ট, সুন্দরী, সংসারী একটু মেয়ে। এত নম্রভদ্র মেয়ে বিয়ে করে কি করবেন? তার থেকে একটা পুতুল কিনে এনে ঘরে সাজিয়ে রেখে দেন। আরে এটা মানুষের রুমে ঢুকার আগে কিন্তু নর্মালি লক করতে হয় তাই না? সরি, কিন্তু একই বাড়িতে থাকতে গেলে এত ফর্মালিটিস মেনটেন করতে পারবো না। আমাদের দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে, তাই না? আপনার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া কখনোই সম্ভব না, এটা অসম্ভব। আমি তোমার বলতেছি না আমি খাবো না। আপনি ওর সাথে কথাই বলবেন না। আপনি আমার বাবার বস হতে পারেন, আমার বস না। কি ব্যাপার নাবিলা, মানে এখনো কাজ শেষ হয়নি? আরে বাবা, আমার হাতে আরো অনেকগুলো কাজ জমা পড়ে আছে, ওগুলো শেষ করবে কখন? শেষ করে ফেলছি ভাইয়া, লাঞ্চের মধ্যে শেষ করে ফেলবো। তাড়াতাড়ি করো, স্যার যদি শোনে যে এখনো কাজ শেষ হয়নি অনেক রাগারাগি করবে। না ওই ফাইলটা না, শেষ করো তাড়াতাড়ি। ভাইয়া একটা কথা ছিল। হ্যাঁ বলো। বেতনটা কি আজকে দিবে জানেন কিছু? মানে আমার টাকার একটু দরকার, আপনি যদি কথা বলে ম্যানেজ করে দিতেন আমার জন্য হেল্প হতো। আচ্ছা নাবিলা, তোমার কোন মাসে সমস্যা থাকে না বলো তো দেখি? প্রত্যেক মাসের 1 তারিখ হওয়ার আগেই মানে তুমি বেতনের জন্য পাগল হয়ে যাও। আজকে তো মাসের 5 তারিখ ভাইয়া। তো তো কি হয়েছে? তোমার মেয়ে আজ যদি বেতন না নিয়ে আসে না, ওকে কিন্তু আমি বাড়িতে ঢুকতে দিব না বলে দিলাম। কি সব খামখেয়ালি কথাবার্তা বলছো? অফিস থেকে যদি ওকে বেতন না দেয় তাহলে ওর কি করার আছে? ওর দোষটা কোথায় বলো? আচ্ছা, তুমি কি জানো না যে নিতুর পিকনিকের টাকাটা দিতে হবে? ওর টাকাটা আমি কোথা থেকে দিব? ও কান্নাকাটি করছে রুমের মধ্যে বসে। তুমি বাবা হিসেবে কি সেটা দেখতে পাচ্ছ না? সবই দেখতে পারছি, সবই বুঝতেও পারছি, কিন্তু আচ্ছা তুমি এক কাজ করলেই তো পারো, আমার ওই পেনশনের টাকা থেকে ওকে পিকনিকের টাকাটা দিয়ে দিলেই তো পারো। পেনশনের টাকা? তোমার পেনশনের টাকা কি এখনো আছে নাকি? সংসারের কত খরচ তুমি জানো না? তাইলে আর কি করার? টাকা হাতে পেলেই তো একেবারে খরচ করার জন্য পাগল হয়ে যাও, অথচ দেখছো সেই টাকার জন্য এখন তুমি চেঁচামেচি করছো। কত কষ্টে রোজগার করে টাকা আনতে হয় সেটা যদি তুমি জানতে তাহলে আর এভাবে। আল্লাহ হাফিজ। বলছিলাম সব সময় তো আমার বাড়ির সামনে এসে নেমে যাও, আজকে না হয় আমার বাসায় চলো। যাব, অবশ্যই যাব, কিন্তু যেদিন এই বাড়ির বউ হতে পারবো সেদিন। আল্লাহ হাফিজ। হ্যাঁ, তোমার কলটা আমি এতবার কেটে দিচ্ছি না, তারপরও কেন কল দিচ্ছ? সারাদিন তো কথাই বলতে পারি না, এখন রাতে একটু ফোন দিছি তাও তুমি ব্যস্ত। এত কি নিয়ে ব্যস্ত থাকো বলো তো? ইন্টারনেটের সাহায্যে আমরা সারাদিন অনেক কাজ করতে পারি। ইন্টারনেট না থাকলে আমরা বিভিন্ন
সাথে ব্যবহার করতে তার নাম কি? ধর তোর পিকনিকের টাকা। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর শোন, তুই যে ছেলেটার সাথে কথা বলিস ছেলেটা ভালো ছেলে না, কথা বলা বন্ধ করে দে। বুঝলাম না, আজ এত রাত হয়ে যাচ্ছে এখনো নাবিলার আসার কোনো নাম নেই। রাস্তাঘাটের ব্যাপার, দেরি তো একটু হতেই পারে। মা, কিরে, বেতন পেয়েছিস? যাক, বাঁচালি। কিরে, এখানে তো 15,000 টাকা, তোর বেতন না 18,000 টাকা? হ্যাঁ মা। তো বাকি 3,000 টাকা কোথায়? আহা, থামো তো। বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পারে, আর তাছাড়া ওকে প্রতিদিন অফিসে যাতায়াত করতে হয় না, সেখানেও একটা খরচ আছে। আর তাছাড়া টাকাটা তো ওরই। তুমি চুপ করো তো। 3,000 টাকা ক্ষতিপূরণ কে দিবে শুনি? আর সংসারের কত খরচ হয় তা কি তুমি জানো? মা, আমি 1 টাকাও আমার জন্য হাত খরচ রাখিনি। নিতুর পিকনিকে যাওয়ার জন্য টাকা লাগতো, তাই ওকে 3,000 টাকা দিয়েছি। নিতুকে তো আমি টাকা দেব, আর তুই খরচ করা শিখলি কবে থেকে শুনি? তুমি কি শুরু করছো? টাকাটা তো ওরই, আর ওর টাকা ও নিতুকে দিতেই পারে। আর তাছাড়া তুমি দেওয়া আর নাবিলা দেওয়া তো একই কথা। না, এক কথা না। এভাবে খরচ করতে থাকলে না খরচের হাতটা লম্বা হয়ে যাবে। আই শোন, তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি। ঠিক আছে মা। তোমার এই বকবাগানিটা না এখন একটু বন্ধ করো। আর কত, আল্লাহই জানে তোমার এই বকবাগানি কবে বন্ধ হবে। বকবকানি আমারটা ঠিকই আছে, তোমার মুখটা বন্ধ করো। বেশি বোঝে। সংসারের কোনো ব্যাপারে তুমি নাক গলাবে না, বলে দিলাম। গলাতে চাইও না। থ্যাংক ইউ। তুমি রাতে বাসা যাওয়ার পর তো তোমাকে পাওয়াই যায় না। এত ব্যস্ততা কিসের তোমার? অফিস থেকে বাসায় ফিরে আমার অনেক কাজ থাকে, সেগুলো করতে হয়, এই জন্য ব্যস্ত থাকি। অফিসে যখন থাকো তখন ব্যস্ত, অফিস থেকে বাসায় গিয়ে ব্যস্ত। আমি সারাদিন তোমাকে কত কল করি, আর তোমার সাথে তো 1-2 মিনিটের বেশি আমি কথাও বলি না। তুমি কি করো, সারাদিন পরে শুধু 1 মিনিটের জন্য ফোন দিয়ে গুড নাইট বলে রেখে দাও, শেষ। আর এই যে অফিস শেষ করে প্রতিদিন তোমার সাথে দেখা করে যাই, সেটা এটাই তো সব কিছুর আশা ভরসা। আর নাহলে তোমার বাসার নিচে গিয়ে অনশন করতাম তোমার সাথে দেখা করার জন্য। আর আমি বেলকনি থেকে তোমার মাথায় গরম পানি ঢেলে দিতাম। এটা কিন্তু ভালো হতো। আমি যখন হাত পা পুরো হসপিটালে অ্যাডমিট থাকতাম তখন অন্তত প্রতিদিন তুমি আমাকে দেখতে যেতে, দেখাটা হতো। আমার বয়ে গেছে, আমি তোমাকে প্রতিদিন দেখতে যেতাম। এখন আমাকে বাসায় যেতে হবে। এত তাড়াতাড়ি? আর একটু পরে যাও, চাটাও তো এখন পর্যন্ত শেষ হলো না। না, বাসায় যে অনেক কাজ আছে। আচ্ছা, আমি চাটা শেষ করেই যাই। আপু, কি করছো? কাজ করছি। তুই এখানে কেন আসছিস? দেখি দাও, আমি তোমার একটু হেল্প করে দিই। না, কোনো হেল্প করতে হবে না, তুই যা, যে পড়তে বস। মা যদি দেখে তুই রান্নাঘরে আসছিস তাহলে উল্টা আমাকেই বকা দিবে। যা। আপু, মা কিচ্ছু বলবে না, দাও। বললাম না যা, আমি সব পারি। আই নিতু, কি ব্যাপার? তুই এখানে কেন? এদিকে আয় বলছি, এদিকে আয়।
বলছিলাম কি ব্যাপার? তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না? রান্নাঘরে চুলার কাছে গেলে তো তুই কালো হয়ে যাবি। আর ছুরি হাতে নিচ্ছিস, যদি হাত কেটে যেত তাহলে? মা, হাত তো আপুরও কাটতে পারতো। আবার মুখে মুখে তর্ক করে। যা বলছি এখান থেকে, যা। আর এই যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না? তুই না আসলে বুঝিস না যে ওর যে হাতটা যদি কেটে যেত। তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করুক, তাই না? মা, আমি তো ওকে রান্নাঘরে ডাকিনি। ও নিজে আসছে, আমি ওর উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম পড়ার জন্য। নিতুর মা, সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে। নাকি সে সৎ মেয়ে বলে এই যে বাড়ির পুরো কাজ এক হাতে সামলাই, কই তখন তো কোনো সমস্যা হয় না। আর তোমার মেয়ে কিছু করতে গেলেই নানান ধরনের সমস্যা হয়, তাই না? কি বলতে চাও তুমি? কি আবার বলতে চাই, আজকে তো তুমি সারাদিন বাড়িতে ছিলে। তোমার মেয়ে নিতু তো ভার্সিটি থেকে ফিরে এসে সারাটা দিন বাড়িতেই বসেছিল। তোমরা দুইজনে মিলে ইচ্ছে করলে রাতের রান্নাটা করতে পারতে না? তুমি জানো না যে আমি রান্না করি না? বাবা থাক না, আমি রান্না করছি তো, মার সাথে শুধু শুধু ঝামেলা করার দরকার নেই। শুনছো শুনছো কি বললো? মেয়েটা সারাটা দিন অফিসে খাটুনি খেটে বাসায় ফিরে এসে আবার এই পুরো সংসারের ঘানিটা তাকে টানতে হয়। আর তুমি তুমি কি করো? তুমি তো সারাটা দিন চুপচাপ শুধু বিছানার উপর বসে থেকে 3 বেলা খাও। সংসারের কয়টা কাজ করো বলো? তুমি সংসারের কয়টা কাজ করো? মেয়েকে আহ্লাদ দিচ্ছ না? বেশি আহ্লাদ দিও না। আহ্লাদ দেওয়া কিন্তু ভালো না, পরে পস্তাতে হবে। বাবা, তুমি কেন শুধু শুধু মাকে কথা শোনাতে গেলে? আমি তো এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি, তাই না? মানে সবই জানি, আর ঝামেলা কি আমি সাধেই করি? দেখ না, ওরা তো সারাদিন বাড়িতেই ছিল, ইচ্ছে করলে এই কাজটা করতে পারতো না। অথচ দেখ, তুই অফিস থেকে কত খাটুনি খেটে বাসায় এসে আবার এই সংসারের সব কাজগুলো এক হাতে সামলাস। মারে, তোর এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারি না। সমস্যা নেই বাবা, আমি এগুলো এনজয় করি। এটা তো আমার নিজের বাড়ি, কাজ করতে কিসের সমস্যা? আর আমার রান্না করতে খুব ভালো লাগে। আর অফিস করে এসে সারাদিন কি বাসায় বসে থাকবো নাকি? কাজ কাম করলে তো নিজেরই ভালো। আমি কাজ শিখছি, বের পর আমাকে সংসার করে খেতে হবে না। হয়েছে হয়েছে, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। একেবারে বুড়ি মানুষের মতো কথা। খুব বড় হয়ে গেছিস, তাই না? ঠিক আছে, কাজ কর। কিরে, আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি, চোখে দেখিস নাই? মা, ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে, এখন অফিসে দেরি হয়ে গেছে। আচ্ছা, রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত, এখন কে ধোবে এতগুলো কাপড়? আম্মা, কাপড় ধোয়াতে এরকম কঠিন কোনো বিষয় না। আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস, তাই না? এতগুলো কাপড় আমি ধোবো? আমি আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি, তারপর বাকি সব কাজ। সে আসার পর থেকে চুপচাপ বসে আছো, কিছু তো বলো। সবসময় কথা বলাই লাগবে?
চুপচাপ কি বসে থাকা যায় না? না, তেমন কিছু না, কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে আসার কোনো একটা কারণ আছে। কোনো কারণ নেই, ভালো লাগছিল না তাই চলে আসছি। বুঝতে পারছি। তাহলে একটা ব্রেকিং নিউজ দিয়ে চটপট করে তোমার মনটা ভালো করে দিই। বাসায় বাবা মা দুজনই আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়ে দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। তারা রাজি হয়ে গেছে? কেন রাজি হবে না? এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবো। আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না, আমাকে এখন বিয়ে দিবে না। কি আশ্চর্য কথা, তোমার পড়াশোনা শেষ, 1 বছর যাবত চাকরি করতেছো, আমিও চাকরি করি, তাহলে আমাদের বিয়ে হতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। না বললে বুঝবো কি করে? মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে যা কারোর সাথে শেয়ার করা যায় না, কারোর সামনে প্রকাশও করা যায় না। এই দুঃখগুলো শুধু রাত্রের অন্ধকারে যখন বালিশে মাথা রাখা হয় তখন এসে চেপে ধরে। এসব তুমি বাদ দাও। বিয়ের পরে সব দুঃখ টুকু থাকবে না, সব পালাবে। আমি 2-1 দিনের মধ্যে তোমাদের বাসায় লোক পাঠানোর ব্যবস্থা করতেছি। বললাম তো আমার এগুলো নিয়ে কথা বলতে ভালো লাগছে না, আমার মনটা আজকে ভালো নাই। আচ্ছা তুমি থাকো, আমি যাই। হ্যাঁ আচ্ছা, অন্য কোনো? আমি বিশ্বাস করতে পারছি না, তুমি সত্যি সত্যি আমাকে আর ভালোবাসো না? তুমি বিশ্বাস না করতে পারলে তো আমার কিছু করার নেই। তুমি আমার সাথে এরকম করো না প্লিজ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমাকে না পেলে মরে যাবো, প্লিজ এরকম করো না। আরে তুমি তো দেখি ভালো ডিস্টার্ব। একবার বললাম তো তোমার আমি ভালোবাসি না, তারপরে ডিস্টার্ব করতেছো কেন? বিরক্ত করো না, এখন যাও যাও। প্লিজ প্লিজ তুমি আমাকে ছেড়ে যাও না, আমি তোমার কাছে থাকতে পারবো না, আমি তোমার কাছে থাকতে পারবো না, প্লিজ। আরে পাগল আছে। তুই আমার বোনের গায়ে হাত দিস, হারামজাদা কোথাকার। দেখেন, আপনি আপনার বোনকে বোঝান, ওই আমাকে ডিস্টার্ব করছিল। তুই আমার বোনের সাথে প্রেমের নাটক কেন করছিস? আমার বোনের ইমোশন নিয়ে কেন খেলছিস তুই? হ্যাঁ, এই তুই কয়টা মেয়ের সাথে প্রেম করিস? স্বীকার কর। আমি কয়টা মেয়ের সাথে রিলেশন করি এটা জেনে আপনি কি করবেন? তা থাপ্পড় মারছি না, আরো 10টা মারবো। এলাকার সবাইকে এখানে জড়ো করে তোকে গণপিটুনি খাওয়াবো। স্বীকার করবি তুই? স্বীকার করলে কি করবেন? নিতু ছাড়াও আমি আরো 3টা মেয়ের সাথে প্রেম করি। দেখেছিস, তোকে আমি বলছিলাম না একটা ক্যারেক্টারলেস। ফার্দার যেন ওর নাম না শুনি তোর মুখে আমি, বুঝতে পেরেছিস? আর এই যে তুই ঠকাইছিস না আমার বোনরে, ফার্দার ফোন দেওয়া তো দূর, যোগাযোগ করার চেষ্টাও করবি না। আর যদি করছিস সোজা তোরে পুলিশে দিব। পুলিশে? নিতু নিতু কি পাগলামি করছিস তুই? আম্মা কে কোথায় আছো? মারে কি করছিস তুই? মা কি হয়েছে কি তো? বাবা আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। আসতে চাই না? নিতু, কি করছিলি তুই এসব? তোকে এত করে বোঝাই বলার পর তুই সে একই ভুল করছিলি? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি কি বুঝিয়েছিস ওকে? হ্যাঁ নাবিলা, সবকিছু খুলে বলতো, খুলে বল আমাকে। বাবা, তোমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু সেই ছেলে যে একটা বাজে ছেলে আমি ওকে 1000বার বুঝিয়ে বলছি। সেই ছেলে ও ছাড়া অনেক মেয়ের সাথে মেলামেশা করে। আমি তোকে বোঝানোর পর ওই সিদ্ধান্ত কেন নিতে গেছিলি তুই? কি নিতু, এইসব কথা কি সত্যি? হ্যাঁ মা, আপু যা বলছে সবই সত্যি। আপু যা বলছো সবই সত্যি। এই আর একটু হলে যে গলায় ফাঁস লেগে একটা অঘটন ঘটে যেতে পারতো, সেটা কি মাথায় আছে? নিতু, জীবন কোনো ছেলে খেলা না। আজকে তোর যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতো, আমি আমার বোন হারাইতাম, বাবা মেয়ে হারাইতো, মা তার মেয়েকে হারাইতো, কিন্তু ওই ছেলের কি হইতো? কিচ্ছু না। ও এক একদিন এক একটা মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াইতো। জীবন কি এত সস্তা? তোর এখন কি করা উচিত? পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানো উচিত, একটা সুন্দর এস্টাবলিশ ছেলে দেখে বিয়ে করা উচিত, এরপর ওকে বোঝাই দেওয়া উচিত ওর মতো চান
পিচ্চিকার মতো একটা ছেলে তোকে ডিজার্ভই করে না। এইটাই হবে তোর রিভেঞ্জ। তুই কেন নিজের জীবন নিজে দিবি? হ্যাঁ, হয়েছে হয়েছে, আর তোমাকে কিছু বলতে হবে না। অনেক জ্ঞান দিয়েছো, আর জ্ঞান দিতে হবে না। আমি সব বুঝতে পেরেছি, এই সব কিছু তোমার এই মেয়ের জন্য হয়েছে। তোমার মেয়ে আমার মেয়েকে সর্বনাশ করতে বাধ্য করেছে। ভাই তুমি যে একদম চিল্লাবে না, ফালতু একটা মানুষ তুমি। যখনই সুযোগ পাও তখনই তুমি নাবিলার দোষ দেওয়ার চেষ্টা করো। আজকে নাবিলার দোষটা কোথায়? হ্যাঁ, তোমার ছোট মেয়ে অপরাধ করেছে, সেই দোষ ওর উপরে কেন চাপাচ্ছ? ও তো বড় বোন হিসাবে ওর সঠিক দায়িত্বটা পালন করেছে। ও তো বলেছে ওই ছেলেটা বাজে ছেলে, ওর সঙ্গে মেলামেশা করিস না, তারপরেও তোমার মেয়ে করেছে। এত কিছু বলার পরেও যদি তোমার মেয়ে এই অপরাধটা করে, সেই দায় তুমি কেন বড় মেয়ের উপরে দিচ্ছ? নাবিলা কি করেছে? বাবা থামো না। সব সিচুয়েশনে তোমাদের আমাকে নিয়ে ঝগড়া করার কোনো দরকার নাই। এই তুই আয় তো, আমার সাথে আয় তুই। তোমাদের এইসব দেখতে দেখতে না আমি নিজেই কবে গলায় ফাঁস দিয়ে মরে যাব, বুঝতে পারছো? হ্যাঁ বলো। কি করো? কি করব? অফিসে আর কি করার আছে, কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, কাজ যা করো এখন করে নাও। বিয়ের পরে তো আবার স্বামীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বা, তখন চাইলেও তো অন্য কোনো কাজ করতে পারবে। তুমি কি পাগল? হ্যাঁ, আমি অফিসে আছি, তুমি জানো না এগুলা কেন বলছো? অফিসে থাকা অবস্থায় কি একটা খুশির সংবাদ দিতে পারবো না? কি খুশির সংবাদ? বাসা গেলে টের বাবা। মানে? মানে কি ভুলে গেছো এত তাড়াতাড়ি? আমি না তোমার ওই দিন বললাম যে 2-1 দিনের মধ্যে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে লোক পাঠাবো। তুমি কি সত্যি সত্যি আমাদের বাড়িতে, তুমি কি সত্যি সত্যি বিয়ের প্রস্তাব পাঠাইছো? আমি কি তোমাকে মিথ্যে কথা বলতেছি? শোনো, এই লাবিব কখনো কাউকে মিথ্যে আশ্বাস দেয় না। এরকম আর কতজনকে আশ্রয় দিয়েছো তোমার জীবনে শুনি? তুমি প্রথম, তুমিই শেষ। এই শোনো শোনো, এখন আমাকে রাখতে হবে। হ্যালো শোন, নাবিলা, সারাদিন ফোনে কথা বললে হবে? কাজ করতে হবে না? কাজ করছি তো ভাইয়া। হ্যাঁ করো। আর শোনো, অফিসের চারিদিকে কিন্তু সিসি ক্যামেরা আছে। স্যার তার রুম থেকে বসে সব কিছু তদারকি করছে, বুঝতে পেরেছো? সরি ভাইয়া। ভাই সাহেব, জি। ছেলে আপনারই মহল্লার, আর ছেলের বাবার অনেক বড় ব্যবসা। ছেলে নিজেও একটা বিশাল বড় চাকরি করে। তো ছেলের বাবার এত বড় ব্যবসা থাকতে ছেলে আবার চাকরি করে কেন? নিজের চেষ্টা। বাবার ব্যবসা তো সেই নিজেই পাবে, তার আগে সে একটু চেষ্টা করে দেখতে চাই আরো কিছু করা যায় কিনা। ভালো তো, ভালো চিন্তা ভাবনা। একটা জিনিস জানেন তো, যে বড় লোকরা সবসময় আরো কিভাবে অনেক বড় লোক হওয়া যায় সেই চেষ্টা তো করে। ঘটক সাহেব, সবই বুঝলাম, কিন্তু বলছিলাম কি, এমন বড় পরিবারে আমার মেয়েটাকে ওরা মেনে নেবে তো? কি বলেন? নেবে নেবে না? ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আর ছেলে বাবার তো আমাকে পাঠিয়ে দিল। বলেন কি ঘটক সাহেব? ছেলে আমার মেয়েকে চেনে? চেনে না ভাই, ওরা তো একে অপরকে পছন্দ করে। এই ভাব ভালোবাসে আর কি, এ যুগের পোলাপান না। ঘটক সাহেব, ছেলে পক্ষের যদি আমাদের মেয়ে এবং সব কিছু দেখে পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। ঘটক সাহেব, আপনি আপনার মোবাইল নাম্বারটা একটু আমাকে দিয়ে যাবেন, আর ওই ছেলের একটা ছবি আমাকে দেন। ছবি? আচ্ছা, এটা দিচ্ছি। ছবি দেখেন। না না হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। সারা জীবন তোমার এই স্বার্থপরতা আমার একদম ভালো লাগে না। আচ্ছা, আমি না হয় আমার মেয়েকে নিজের চোখে দেখি, কিন্তু তুমি তো তোমার 2 মেয়েকে সমান চোখে দেখো না। কে বলেছে? কে বলেছে আমি আমার 2 মেয়েকে সমান চোখে দেখি না? আমি আমার 2 মেয়েকে সমান চোখে দেখি। আচ্ছা, তাই যদি দেখো, তাহলে
তুমি নাবিলার সাথে ওই ছেলেটার বিয়ে না দিয়ে তুমি নিতুর সাথে ওই ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। কি বলছো এসব তুমি? না না, এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। আরে ওরা দুজন দুজনকে পছন্দ করে, এমতো অবস্থায় আমি নাবিলাকে রেখে নিতুর সঙ্গে, না না না, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। বুঝেছি, বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। তুমি একটুও বদলাওনি, ঠিক শুরুতে যেমন দেখেছিলাম এখনো ঠিক তেমনিই রয়ে গেছো। আমি ঠিকই আছি, তোমার মতো না। এই নিতু, নিতু, জি মা, এদিকে একটু শুনে যাও। তোমার আসতেছি, দাঁড়াও। কি হয়েছে মা? ডাকছো কেন? তোর জন্য না একটা খুব ভালো খবর আছে। কি খবর মা? এই যে এই ছবিটা দেখতো, দেখতো পছন্দ হয় কিনা? হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু কেউ? এই ছেলেটা না খুব ভালো আর ভালো একটা চাকরি করে। আমি ভাবছি এই ছেলেটার সাথেই তোর বিয়ে দেব। কি যে বলো মা তুমি? কেন, তোর ছেলেটি পছন্দ হয়নি? কি বলো মা, আমার তো অনেক পছন্দ হয়েছে, কিন্তু আপুকে বিয়ে না দিয়ে তোমরা আমার বিয়ে দিয়ে দিবা? আরে আগে তোর বিয়েটা হোক, পরে তোর আপুর বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। আমার ছেলেটা খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তোকে না আরও একটি কাজ করতে হবে। কাজ? কি কাজ? এই ছেলেটা নাবিলার পরিচিত, আর নাবিলা যদি চায় তাহলে এই ছেলের সাথে তোর বিয়ে দিতে পারবে। কিভাবে মা? তুই একটা কাজ করবি, আর তুই নাবিলাকে বলবি যে তুই এই ছেলেটিকে খুব পছন্দ করিস, বিয়ে করতে চাস, আর এই ছেলের সাথে যদি তোর বিয়ে না হয় তাহলে তুই আত্মহত্যা করবি। আর এই কথা শুনলেই নাবিলা যে করেই হোক এই ছেলেকে রাজি করাবে, আর তাহলে তুই এই ছেলেটাকে বিয়ে করতে পারবি। বলে কি বলো মা? আত্মহত্যার কথা কেন বলতে হবে? আমি যদি আপুকে বলি, আপু নিজেই এই ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নাবিলা এলে আজকে ওকে এই কথাটা বলবি, ঠিক আছে? আচ্ছা মা। কি রে, এরকম একা একা বসে হাসতেছিস কেন? কি হয়েছে? আপু, আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে। আবার? ছেলেটা খুব ভালো আর ভালো চাকরি করে। শোন, এবার প্রেম টেম কিচ্ছু চলবে না, ডিরেক্ট বিয়ে। সত্যি দিবা আপু? কিন্তু তার আগে দেখতে হবে ছেলেটা দেখতে কেমন, ছেলেটা কি করে, ভালো না খারাপ। যদি মনে হয় যে না ছেলেটা ভালো, তাহলে ঠিক আছে, বিয়ে দিয়ে দিব। আপু, তুমি এই বিয়েটা তো আমার ব্যবস্থা করে দাও না। তার আগে দে ছবিটা একটু দেখি। এই যে ছবি। ছবিটা মা আমাকে দিয়েছে আর বলেছে ছেলেটা তোমার পরিচিত, তুমি একবার বললেই ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আপু প্লিজ এই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও না। মা, কি রে? আজকে যারা এই ছবিটা নিয়ে আমাদের বাড়িতে আসছিল তারা কি নিতুকে দেখতে আসছিল? তুই এদিকে আয়, আয় বসে এখানে শোন। আমি যে কথাটা বলি একটু মন দিয়ে শোন। তোর তো অনেক গুণ আছে রে মা, তুই ভালো চাকরি করিস, পড়াশোনাও শেষ হয়ে গেছে, তোর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। নিতুর জন্য একটা ভালো ছেলে খুব দরকার। তাই বলে লাবিবের সঙ্গে? মা, লাবিব আমাকে পছন্দ করে আপনি জানেন না? লাবিব যে আমাকে বিয়ে করতে চায়, আমি থাকতেও নিতুকে কেন বিয়ে করবে? আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা? ওই ছেলে নিতুকেই বিয়ে করবে। আমার একটা বুদ্ধি আছে, তুই শুধু হ্যাঁ বলে দিবি, তাহলেই সব পানির মতো সহজ হয়ে যাবে। মানে কি করবেন আপনি? আর যা করার আমি করব, আর ওই ছেলের সাথে আমি সব কথা বলবো, তোর কিছু বলতে হবে না।
তুই শুধু হ্যাঁ বলে দিবি। মারে, তুই তুই একটু নিতুর জন্য আমার এইটুকু উপকার একটু করে দে না মা। শোন না মা, নিতু না আজ সারাদিন অনেক স্বপ্ন দেখেছে। এখন যদি শুনে এই ছেলের সাথে ওর বিয়ে হবে না, তাহলে ওর স্বপ্নটা ভেঙে যাবে মা। তাহলে দেখবে ও সত্যি সত্যি সুইসাইড করবে। বাবা, তোমার সাথে একটা জরুরি কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম। এখন কিভাবে যে বলি। আলি, যেভাবে খুশি সেভাবে বলেন, কোনো সমস্যা নেই। আমি তো আপনার ছেলের মতোই। হ্যাঁ, তা তো ঠিকই। নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো, তোমাদের তো অনেক দিনের পরিচয়। জি। এখন নাবিলা তোমাকে বলেছে কিনা, ও মনে হয় তোমাকে কিছু বলেনি। আসলে কিভাবে বলবে বলো, লজ্জার কথা। নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে। মানে? না না, তেমন কিছু না। ওই বছর তিনেক আগে আর কি একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি। মানে ব্যাপারটা হয়েছে কি, আসলে আমরাও না প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরে যখন হাতে নাতে ধরা পড়লো, তখন তো ও কি করবে বলো, সব কিছুই তখন স্বীকার করে। পরে অবশ্য আমাদের কাছে মাপ চেয়েছে, বলেছে এরকমটা আর করবে না। পরে অবশ্য আমরাও ওকে মাপ করে দিয়েছিলাম। কিন্তু আপনার এই কথা আমি বিশ্বাস করবো কেন? তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো, ও তোমার কাছে সবকিছুই স্বীকার করবে, কোনো কিছু অস্বীকার করবে না। ঠিক আছে, নাবিলাকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, নাবিলা, নাবিলা। এই তো, আয় মা আয়। এই যে নাবিলা, তোকে বলেছিলাম না ওই কথাটা আর কি, ওকে বললাম, ওকে তো জানানো দরকার। বল। আন্টি যা বলেছে তা কি সত্যি? হ্যাঁ। তার মানে তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে? ছি। মানে? মানে কি, তোকে আমি কালকে রাতে বললাম না যে ব্যাপারটা ওকে জানানো দরকার। আন্টি, এই ব্যাপারে আর কোনো কথাই শুনতে চাই না। আপনি এরকম করতে পারলেন? ছি। আমি আবার কি করলাম? আমি তো তোকে কাল রাতেই বললাম যে আমরা একটা বুদ্ধি করবো, তুই শুধু হ্যাঁ বলবি, ব্যাস। আপনার সব কথা শুনেছিলাম, তাই বলে আপনি আমার চরিত্রে এভাবে দাগ লাগালেন? শোন, এখন যা হবার তা তো হয়েই গেছে। এখন তুই দেখ কি করে এখন নিতুর সাথে ওর বিয়েটা দেওয়া যায়। ওর সাথে যদি বিয়ে না হয়, নিতু কিন্তু মনে খুব কষ্ট পাবে। কেন ডেকেছ? তোমার সিদ্ধান্ত জানার জন্য। কিসের সিদ্ধান্ত? এই যে নিতুকে তুমি বিয়ে করতে রাজি। থাক, তোমার মুখে এই কথা আনতেও কি লজ্জা লাগে না? যা বলছো বলছো, এরপর থেকে আর একটা ওয়ার্ডও শুনতে চাই না। লাবিব, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? বুঝে কি করব? তোমার মতো চরিত্রহীন হব? বড় বোনের সাথে প্রেম করে তার ছোট বোনকে বিয়ে করব? আমার পরিবার তো আমাকে এই শিক্ষা দেয়নি।
লাবি, নিতু অনেক ভালো মেয়ে। আমি না হয় খারাপ, কিন্তু তুমি নিতুকে বিশ্বাস করতে পারো। নিতু চাইলেও কখনো তোমার মতো হইতে পারবে না। তুমি একটা বেইমান, তুমি আমার সাথে বেইমানি করছো। আমি তো কখনো তোমার ক্ষমা করতে পারবো না, কখনো না। সব সময় পরিস্থিতি একরকম থাকে না। আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার হয়ে তুমি কি করছো? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। তুমি তো আমাকে এই কথাগুলো আগেও জানাই দিলে পারতা। আমি এখানে নিজেকে সত্যি প্রমাণ করার জন্য আসি নাই। আমি এসেছি আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য। নিজের ভালোবাসা মানুষের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিয়ে এখন আসছো নিজের বোনের স্বপ্ন পূরণ করতে। লজ্জা করে না তোমার? তোমার এই চেহারাটা আমি আর কখনো দেখতে চাই না। তুই ইচ্ছে করেই ওর বিয়েটা ভেঙে দিচ্ছিস। তুই আসলে চাসই না যে নিতুর একটা ভালো ঘরে বিয়ে হোক। আমি যে ওর ভালো চাই এটার কিভাবে বোঝাবো আপনাকে আমি? আর কত ত্যাগ স্বীকার করা লাগবে বলেন? শেষ পর্যন্ত নিজের গায়ে কলঙ্ক নিয়েছি, তারপরও আপনার মন ভরেনি? তো লাভ কি? কলঙ্ক কাঁধে তুলে নিয়েছিস, তাতে কি কোনো লাভ হয়েছে? সে বিয়ে ক্যান্সেল করেছে, এখানে আমার কি দোষ? আমি কি করেছি? আপনি যে আমাকে বকাবকি করছেন, আমার দোষটা কোথায়? আর কি করব আপনার জন্য? জীবন দিয়ে দিব। এভাবে কথা বলছিস কেন? আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, আপনি আমাকে যেভাবে কলঙ্কিত করছেন নিজের মেয়ের সাথে করতে পারতেন? আজকে যদি আমার মা বেঁচে থাকতো, কখনো আমার সাথে এরকম করতে পারতো? আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করছেন। আপনার একটা মেয়ে আছে, যদি শুনেন তার নামে এরকম উল্টাপাল্টা কথা কেউ বলছে, আপনি সহ্য করতে পারবেন? আপনার খারাপ লাগবে না? আমি তো রটনা তো এলাকায় যেয়ে রটাইনি। আমি যা করেছি নিতুর জন্য করেছি। আপনি আমার সাথে সেই শুরু থেকে কুকুরের মতো ব্যবহার করে যাচ্ছেন। মানুষ তো একটা কুত্তা পাললেও তার প্রতি মায়া জন্মায়। আমি সেই কুত্তার থেকে অধম যে আমার প্রতি আপনার একটু মায়া কাজ করে না। কাকে কি বলছিস তুই? ওর মধ্যে মানবতা বলে কোনো কিছু আছে নাকি? আমি আপনার জন্য কি করিনি বলেন? আপনাকে আমি সব সময় নিজের আপন মা মনে করছি, কখনো আলাদা মনে করিনি। আপনি আমাকে যা বলছেন আমি তাই শুনছি। আমি সারাদিন গাধার মতো খাটছি, রান্না করছি, সারাদিন অফিস শেষ করে এসে বাসার সব কাজ করছি, এমনকি মাস শেষে বেতনটাও আপনার হাতেই তুলে দিছি। এত গাধার মতো খাটার পর আপনি আমারে কি প্রতিদান দিয়েছেন? এইটা বাদ দে মা, ওকে এইসব বলে কোনো লাভ হবে না। তার চেয়ে তুই এক কাজ কর, ওই ছেলেটার সঙ্গে কথা বল, দেখিস সবকিছু ঠিক হয়ে যাবে। দরকার নেই বাবা, আমার আর কিছুর প্রয়োজন নাই। সে তার জীবন নিয়ে ভালো থাকুক, যেটা সিদ্ধান্ত নিতে মন চাই নিক। আমার কাউকে কিছু বলার প্রয়োজন নাই। আমার জীবনটাই এরকম, আমার ভাগ্যটাই এরকম, আমার কাউকে কিছু বলার নাই। দেমাক কত! প্লিজ, অনেক হয়েছে, এবার তোমার মুখটা একটু বন্ধ করো। হ্যাঁ, আমি কিছু বললেই তো দোষ। একসময় এগুলোর প্রতিদান তুমি নিজেও পাবো। হ্যালো, তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করলাম। কি সিদ্ধান্ত? ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটায় আমি রাজি। মানে তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করতে চাই। এতে করে তোমার শেষ রিকোয়েস্টটাও রাখা হবে, আর তোমাকে একটা শিক্ষাও দেওয়া হবে। আমাকে শিক্ষা দিতে চাও? অবশ্যই চাই। তোমার চোখের সামনেই তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করব, তার সাথে সংসার করব। তোমার দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না। এটাই হবে তোমার শিক্ষা। ঠিক আছে, করো, সমস্যা নেই। হ্যাঁ শোনো, আজকে সন্ধ্যায় আমরা এঙ্গেজমেন্ট করতেছি, বাসায় থেকো।
আমার পক্ষ থেকে দাওয়াত রইল। বাই। আঙ্কেল, তাহলে আমরা শুরু করি। বন্ধু, তাহলে ভাবিরে তুই আন্টিটা পরাই দে। আপু, তোমার কাছে আসো, এখানে এসে বসো। আসো। হ্যাঁ বাবা, আন্টিরা পড়িয়ে দাও, দাও। এটা তুমি কি করলে বাবা? তুমি আংটিটা নিতুকে না পরিয়ে ওকে কেন পরালে? এই, তুই আংটি খোল, খোল, খুলে নিতুর হাতে দে, দে বলছি। মা, তুমি চুপ করো। লাবিব ভাই কোনো ভুল কাজ করে না, লাবিব ভাই একদম ঠিক কাজ করেছে। মানে? মানে তুমি কি ভেবেছো মা? তুমি সারা জীবন শুধু আপুকে কষ্ট দিয়েই যাবা? বাবা আর আমি সারা জীবন সেটা দেখবো না মা, কখনোই না। এইসব কি হচ্ছে আমাকে একটু খুলে বলো তো তোমরা। নিতু, তুই সব কি করছিস? আপু, পরশু মা বাবার তোমাদের সবার কথা আমি শুনে ফেলেছি। সব কথা শুনে আমি লাবিবের সাথে দেখা করি। আমি তাকে বলি যে সব কিছু আমার মায়ের সাজানো নাটক। আর ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল। আপু, তুমি এত ভালো কেন? তুমি আমার জন্য সবসময় এত ত্যাগ করতে চাও কেন? তুমি আমার জন্য নিজের সবথেকে মূল্যবান সম্পদ ও কলঙ্কের দাগ লাগিয়েছো কেন আপু এগুলো? কারণ আমি তোকে কখনো সৎবোন মনে করিনি। আমি সবসময় তোকে নিজের আপন বোন মনে করছি। তুমি পৃথিবীর সবচেয়ে থেকে ভালো আপু, তুমি আমার লক্ষ্মী আপু। ভাই সাহেব, ভাবিজান, লাবিব আমারে সব কিছু কইছিল এরকম কিছু হইতে পারে, এই জন্য ওর মা বাবারে আমি আনি নাই। ওরা যদি এই সমস্ত দেখতো তাহলে কি না কি মনে করতো, একটু মনে কষ্ট পাইতো, এই জন্য আনি নাই। না না, ঠিক আছে। আসলে এটা তো বড়ই একটা লজ্জার ব্যাপার। আর আসলে বাবা, হয়েছে কি, তোমার আন্টি। আঙ্কেল, আমরা এগুলো কিছুই মনে রাখতে চাই না। যা হওয়ার তা হয়ে গেছে। আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাসায় আসবে, বিয়ের বাকি যা কিছু আছে সব কিছু ফাইনাল করবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। ভাইজান, এত কি চিন্তা করতেছেন? আপনার ছোট মায়ের বিয়া, আমি আছি না। না মানে কইতেছিলাম কি, আমি তো এর আগে 1703টা বিয়া কমপ্লিট করছি। আর আপনার ছোট মায়ের বিয়া, এই পাত্র রেডি আছে। দেখেন পছন্দ হয় কিনা। আপনার মায়ের পছন্দ করে। জানো, একটা সময় তোমাকে পাবো এই আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এই কথা তখন মনে ছিল না, যখন নিজের বোনের সুখের জন্য নিজের ভালোবাসার মানুষকে স্যাক্রিফাইস করছিল। যাই হোক, আল্লাহ তো এখন আমাকে এই হাতটা মিলিয়ে দিয়েছেন। এখন আমি সারা জীবন এই হাতটা ধরে সুখে শান্তিতে কাটিয়ে দিতে চাই। আমিও তোমাকে সারা জীবন সুখেই রাখতে চাই। জানো, জীবনে অনেক কষ্ট করেছি, আর কষ্ট পেতে চাই না। এবার বাকি জীবনটা তোমার সাথে হাতে হাত রেখে দুইজনে একসাথে সুখীভাবে পার করে দেব। এই যে, এইটা হইতেছে আমার বসের বাড়ি। কত বড় বাড়ি! হ্যাঁ, এটা আমার বসের বাড়ি। সুন্দর না?
এই কবিতা কই? কবিতা, এই কবিতা। কিরে, কই ছিলি এতক্ষণ? কই থাকবো? তোমরা যে আমাকে রেখে রিক্সার ভাড়াটা না দিয়েই চলে আসছো, রিক্সা ভাড়া দিয়ে তারপর আসছি। খুব ভালো করছিস, খুব ভালো করছিস। চল চল, ভেতরে চল। কি সুন্দর বাড়ি। এই কিরে, এই লাফালাফা যাচ্ছিস কেন? আস্তে যা, পড়ে যাবে। আসো আসো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনি? হ্যাঁ আমি তো। না মানে যে এরা কারা? ও এরা এরা আমার পরিবার। এই চলো চলো, ভেতরে চলো, চলো যেতে দাও। এই বেশি দুষ্টমি করিস না। এখানে এসে দুষ্টমি করে দে। চাচা আমি তো কিছুই বুঝতে পারতেছি না, মানে কথা নাই বার্তা নাই, আপনারা বাড়ির মধ্যে পুরো পরিবার হুড়মুড় করে ঢুকে পড়ছেন, কি দরকার? কি দরকার সেটা আপনারা কেন বলবো? আপনি কি এই বাড়ির বস? না। তাইলে যান আপনার বসটা ডেকে নিয়ে আসেন, তারাই বলবো, তাই না বাবা? হ্যাঁ তাই তো। চাচা আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না ঘটনাটা কি হইতেছে। তোমার তো এত বোঝার দরকার নেই, তুমি যাও ছোট স্যারের দেখো, যাও। কি হলো, খারাপ রইলেছে? যাও। স্যার ঘুমাইতেছে। ঘুমাইতেছে? ঘুমাইতেছে নাকি মন খারাপ করে বসে আছে, কোনটা? হ্যাঁ বাবা, আমি কি গিয়ে দেখে আসবো? তুই যাবি? না না না, তোর যাওয়ার দরকার নেই। সালাউদ্দিন তুমি যাও তো, যাও, আমার কথা কও, যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে অপেক্ষা করেন, আমি দেখতেছি। যান যান, দ্রুত যান, আমরা অপেক্ষা করছি। কত বড় বাড়ি, কত বড় সংসার, অথচ থাকার মতো কেউ নেই। দেখো মানুষের জীবন, হ্যাঁ কও, কয়দিন আগে বড় স্যার ছিল, এখন নাই। স্যার স্যার ওই যে আপনাদের কোম্পানিতে চাকরি করে মতিউর চাচা না, উনি আসে। কেন, কি হয়েছে না? বলতে পারুম না কি হয়েছে, তো ওই পুটলি পাতলা ব্যাগ ট্যাগ নিয়ে পুরা গোষ্ঠী শুদ্ধ এসে হাজির হয়ে গেছে। কেন জানি না, তো ড্রয়িং রুমে অপেক্ষা করতেছে। ওনাদেরকে ড্রয়িং রুমে বসতে দাও, আর গিয়ে বলো আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আপু ক্যাচ। আরে এই কি শুরু করলি তোরা? আবার আবার দেখছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন না প্লিজ, আপনারা বসুন। তারপর আপনার কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আপনি মাইন্ড করবেন না কাইন্ডলি, ওই একটা ডিসিশন নিয়ে আপনার এখানে চলে এসেছি। কি ডিসিশন? স্যার দেখেন, আমি তো দীর্ঘ 14 বছর ধরে আপনার বাবার কোম্পানিতে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো আমি যতদিন যা দেখেছি, যা কিছু হয়েছে সব আমার সামনেই হয়েছে, আমার অগোচরে কিছু হয়নি, তাই না? জি তা তো অবশ্যই। স্যার তাহলে আমি তো আপনাদের একজন বিশ্বস্ত লোক বলেই মনে করি। তা তো নিঃসন্দেহে, নতুন করে বলার কিছু নেই। তো মনে করেন যে স্যার
মানে আপনার বাবা মারা যাওয়ার পরে তো আপনি মন খারাপ করে বসে আছেন, অফিসেও যাচ্ছেন না, ঠিকমতো খাওয়া দাওয়াও করছেন না, নানাবিধ সমস্যার মধ্যে, মানে বাবা না থাকলে যা হয় আর কি। তাই স্যার আমি একটু প্যাকেজ এন্টারটেনমেন্ট নিয়ে আপনার বাসায় চলে এসেছি স্যার। মানে হচ্ছে এখন থেকে আমরা আপনাকে সঙ্গ দেব, আমরা আর আপনাকে মন খারাপ করে থাকতে দিব না। অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলেছেন, এখন আমাদেরকে পরিবার ভেবে আমাদের সাথে মিলেমিশে চলতে হবে। একদম ঠিক কথা বাবা। শোনেন, বাবা মতো সারা জীবন বেঁচে থাকে না, আর আমরা কেউই সারা জীবন বেঁচে থাকবো না। আজকে আমি এখানে আছি, কালকে নাও থাকতে পারি, এটাই তো বাস্তবতা, তাই না? আপনার পরিচয়টা? জি স্যার, এটা আমার মেয়ে। থামো থামো থামো, আমার পরিচয় আমি দিচ্ছি। শোনেন, এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার ভাই, আর আমি হচ্ছে ওনার মানে আমার বাবার একমাত্র মেয়ে। আমার নাম কবিতা, আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি, আমার বাড়ি হচ্ছে। এই থাম 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 থাম, বাড়ি ঘরে এসব কিছু বলতে হবে না স্যারকে, স্যার সব জানে, সব জানে। বাবা, আমার পরিচয়টা দেই, আমাকে তো ভালো করে চেনে না। না, তোর পরিচয় তো দরকার নাই তো, এমনি চিনে ফেলবে, কয়দিন যাক এমনি চিনে ফেলবে, তোকে কোনো সমস্যা নেই। বাবা, এখন থেকে আমাদেরকে তুমি মা বাবার মতো মনে করো। হ্যাঁ, আমাকে আপনার ছোট ভাই মনে করবেন। বাবা, তোমার যখন যা খেতে ইচ্ছে করবে তুমি আমাকে বলবে, আমি রান্না করে দেব তোমাকে। স্যার দেখেন, যদিও ব্যাপারটা একটু দৃষ্টিকটু, মানে আপনার অনুমতি ছাড়াই চলে আসছি, কারণ হলো যে এই মুহূর্তে আপনার একটা ফ্যামিলি সাপোর্ট দরকার। কে বলছে ব্যাপারটা দৃষ্টিকটুর? ব্যাপারটা তো মানবিক, আমরা তো ওনার সেবা করতে আসছি, তাই না? স্যার আপনি টেনশন করবেন না, টেনশন করার কোনো সুযোগই নেই, আমি তো আমার ফ্যামিলি নিয়ে চলে আসছি। এখন আপনি যদি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, নাহলে আপনার পাশে রাখেন স্যার। ছি, কি বলছেন আপনি এসব? আপনারা আসছেন, এটা তো আমার জন্য সৌভাগ্য। তাছাড়া আপনারা তো আমার ভালোই চাইছেন। জি সালাউদ্দিন স্যার। আজকে থেকে ওনারা এখানে থাকবে, ওদের থাকার ব্যবস্থা করো। জি আচ্ছা। সবই ঠিক আছে, কিন্তু আপনার সেবা করতে এসে যে আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছি, এখন আমার কি হবে? আরে কি একটা মানুষের রুমে ঢোকার আগে তো নর্মালি নক করতে হয়, তাই না? সরি, কিন্তু একই বাড়িতে থাকতে গেলে এত ফর্মালিটিস মেনটেন করতে পারবো না। আমরা তো একটাই পরিবার, তাই না? আমি যদি আমার ছোট ভাইয়ের রুমে ঢুকতাম তাহলে কি নক করে ঢুকতাম? আর আমার ছোট ভাই যদি বলতো আপু আমার রুমে নক করে আসুনি কেন, তাহলে কি করতাম বলেন তো? থাপড়িয়ে কান ফাটিয়ে দিতাম। বুঝতে পারছি। ঠিক আছে, বোঝাবুঝি পরে, এখন চলেন, খেতে চলেন। এটা কি আপনার চশমা? জি। কি হলো? আপনি এখানে আসেন না? আমি আছি। বাপ রে, এই চশমা আপনি কেন পরেন? দেখার জন্য নাকি না দেখার জন্য? আমি তো এরপরে কিচ্ছু দেখতে পারলাম না। আমার চোখে একটু বেশি পাওয়ার প্রয়োজন হয় তো, আমি এটাতে ঠিকঠাক দেখি। তোমার তো চোখ স্বাভাবিক, এছাড়াও তুমি চশমাতে সব কিছু একটু ঝাপসাই দেখো। তাই বলে এত ঝাপসা? বুঝছি, আমার মনে হয় আপনি ছোটবেলায় অনেক শয়তান ছিলেন। সরি, ফাজিল ছিলেন, বেশি বেশি ফোন চালাইতেন, তাই না? এই জন্য চোখে সমস্যা হয়ে গেছে। ঠিক আছে চলেন, সমস্যা নেই। বাবা না খেয়ে ওয়েট করছে, একসাথে খাবে বলে। আসছি। ঠিক আছে, আসেন। আবার ময়লা ফেলছেন? মানা করছিলাম না ময়লা ফেলায়েন না, তারপরও কেন ময়লা ফেলছেন? দেখবেন এরপর থেকে ময়লা ফেলে এই ময়লা আপনার বাড়ি আমি যে দিয়ে আসবো। কত বড় সাহস! হ্যাঁ, আর কি মনে করছিলেন এত কেউ ছিল না? যা তা করছেন, এখন তা পারবেন না। এই ময়লা আমি আপনার বাড়ি আনতেছি, দাঁড়ান। এই দারোয়ান কই? আমি এখনই পাঠাইতেছি।
দেশ জুড়ে আবারও বাড়ল তরমুজের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই তরমুজ। এই নিয়ে বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি রিপোর্টার মেহেদি হাসানের কাছে। হায় হায়, কই কি? হ্যাঁ, এর মধ্যে তরমুজের দাম বেড়ে গেল? এই কবিতার বাবা আসো না, কত বড় সাহস মহিলা আজকেও ময়লা ফেলছে। এতদিন ময়লা ফেলছে, কেউ কিছু বলার ছিল না, এখন আজকে খাবারটা এত মজা হয়েছে। যা খেতে আয়, পরে খাবিস। না, খেলা আগে খাওয়া পরে। তোমাকে ধরে পিটানো উচিত, আগে খেতে বলছি, খেতে আয়। দেখছেন স্যার, এরা নাকি আপনার সান্ত্বনা দিতে আসে। এক একজনের অবস্থা দেখছেন আপনি? ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে, আমি দেখতেছি। আরে আপনি কখন আসছেন? আসেন আসেন আসেন, বসেন এখানে, আসেন আসেন আসেন। না না, সমস্যা নেই। আরে আসেন না, আসেন, বসেন, বসে মাকে ডাক দেন। না মানে সমস্যা নেই। হাই হাই, এরকম হিরোর মতো দেখতে একটা হ্যান্ডসাম ছেলে, সে নাকি ভাবে লজ্জা পায়। এত লজ্জা পেলে হবে? শরম পেয়ে গরম ভাত জুটবে না কপালে। ডাকেন ডাকেন, মাকে ডাকেন। আরে নিজের বাড়ি মনে করে। সরি সরি সরি, এটা তো আপনারই বাড়ি, আমি ভুলে গেছিলাম। আপনি আমার মাকে ডেকে বলেন খাবার দিতে, বলেন আন্টি আমাকে খাবার দেন। আন্টি, ফিরে ময়লা ফেলানোর মজাটা আমি বুঝাবো। হ্যাঁ আন্টি। বাবা, তুমি চলে আসছো, আর খেতে বসো। সাব্বাস। ভাইয়া পরে খান, আমার সাথে 2টা বাউন্ডারি মেরে যান। আসেন। না না, আমি খেলবো না, তুমি খেলো। আরে খেতে খেতে খেলবেন, সমস্যা কি? একটু খাবেন আবার 2টা বাউন্ডারি মেরে আসবেন, একটু খাবেন আবার 2টা বাউন্ডারি মেরে আসবেন। তুমি বসো তো, ওদের কথা বাদ দাও। তোমার সব পছন্দের তরকারিগুলো আমি রান্না করেছি। এই কবিতার বাবা, তুমিও খেতে বসে যাও, আসো। আসতেছি আসতেছি। কি হয়েছে বাবা? কোনো সমস্যা তোমার পছন্দ হয়নি? না তেমন কিছু নেই। খাও। এই যে মিস্টার, আপনি নাকি অফিসে যান না? এখন খাওয়া দাওয়া করে অফিসে যাবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, আজকে আপনাকে অফিসে যাইতেই হবে। আপনি খাওয়াটা শেষ করেন, তারপর চেঞ্জ করে আপনি দুজনেই আজকে অফিসে যাবেন। না করা যাবে না, আজকে আপনাকে অফিসে যেতেই হবে। খাওয়া দাওয়া শেষ করবেন, এরপর অফিসে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। এই ড্রাইভার, যান তো, গাড়ি রেডি করেন, যান। স্যার কি বলে দেখছেন না? আরে আমি ড্রাইভার নাকি যে আমি গাড়ি বের করবো? ড্রাইভার না হন, হেল্পার তো কিছু একটা তো হবেন। যান, গাড়িটা বের করুন, আর খাওয়া শেষ হলে ওনাকে অফিসে নিয়ে যেতে হবে। বিষয়টা কি বোঝা গেছে নাকি বোঝা যায় না? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাও। বাবা হ্যাঁ যাও। স্যার দেখেছেন বাইরের অবস্থাটা? আপনি অফিসে আসার পর থেকে অফিসের টোটাল এনভায়রনমেন্টে কেমন চেঞ্জ হয়ে গেছে। এই কয়দিন তো যে যার মতো অফিস করতেছিল, কাজকর্মে কোনো সিরিয়াসনেস ছিল না। স্যার এখন থেকে আপনি রেগুলার অফিস করবেন। আমি অফিসে না আসলে সমস্যা কি? আপনি তো আছেন। না না স্যার, কি বলেন? কোথায় আপনি আর কোথায় আমি? আর সব কিছু কি আমার সাইনে হয় স্যার? আপনার বুদ্ধি কীরকম আর আমার বুদ্ধি কি একরকম বলেন? আর এটা আপনার বাবার অফিস, আপনি আপনার বাবার অবর্তমানে অফিসের দায়িত্বটা নেবেন না স্যার? এখন থেকে রেগুলার ট্রাই করবো অফিসার। হ্যাঁ স্যার, আপনাকে নিয়মিত জীবনে ফিরিয়ে আনতে পারলেই আমার শান্তি। তা না হলে তো আমার রাতে ঘুমও হচ্ছে না স্যার। প্লিজ। স্যার আমি কি বাইরে যাব? না না প্লিজ, আপনি বসুন না। তুমিও বসো, কিছু বলবে? স্যার আমি না আজকে একটু প্ল্যান করেছিলাম আপনার সাথে আমি একটু লাঞ্চ করব। প্লিজ স্যার, না করেন না স্যার, প্লিজ। না মানে এই মুহূর্তে যেতে চাচ্ছি না। না কেন স্যার, অবশ্যই যাবে। আপনাকে শক্ত হতে হবে আর শক্ত হলে আপনি বিভিন্ন কাজে নিজেকে ইনভলভ করতে পারবেন। না মানে তাও এখন কোনো না মানে না স্যার, আপনি অবশ্যই যাবেন। বিষ্ণুরা আপনি যান, স্যারকে নিয়ে বেরিয়ে আসুন। যান স্যার, যান। তাও
তুমি এখানে? আপনার জন্য দুপুরের খাবার রান্না করে নিয়ে আসছি নিজের হাতে। গরম গরম খাবার, আপনি খেলে অনেক মজা পাবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার এই মেয়েটা কে স্যার? আমার রিলেটিভ। স্যার আপনার রিলেটিভ হয়ে আপনাকে কেন আপনি স্যার বলে ডাকছে? আসলেই তো এভাবে তো খেয়াল করিনি। এই শোনো, আজকে থেকে তুমি আমাকে সব স্যার বলে ডাকবে না। তুমি চাইলে আমাকে জিসান বলেই ডাকতে পারো। ওকে ঠিক আছে। স্যার আমরা কি আজকে লাঞ্চের জন্য বাইরে যাচ্ছি না? না যাচ্ছে না, কেন যাবে বাইরে? বাসার খাবার রেখে কেউ বাইরে খেতে যায়? আর স্যার এমনিতে আপনার শারীরিক মানসিক অবস্থা ভালো না, আপনার বাইরে খাবার খাওয়া কি ঠিক বলেন? আপনি খাবারটা খান, তারপর অফিসে বসে রেস্ট করেন। তাহলে আমি আসি স্যার। হ্যাঁ, সাবধানে থাকবেন। স্যার তার মানে কি আমরা আজকে যাব না? দেখলি তো মেয়েটা এত কষ্ট করে বাসা থেকে রান্না বান্না করে নিয়ে আসছে। আমি বরং অফিসে লাঞ্চটা করি, তুমি প্রয়োজনে বাইরে লাঞ্চটা করে ফেলো। স্যার, স্যার আরে আমরা তো বেশ কিছুদিন হলো আপনার এখানে আছি, মানে আপনার কোনো সমস্যা হচ্ছে না তো? না না, আমার কি সমস্যা হবে? না সেটাই, আসলে পরিবার বলতে তো বড় স্যারই ছিলেন, উনি চলে যাওয়ার পর আপনি বড্ড একা হয়ে গেছেন স্যার। স্যার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে একটা বিয়ে দেব। তা না, আমি এখনো সব বিয়ে শাদী নিয়ে চিন্তা করতেছি না। না না কেন স্যার, মানে না বলছেন যে আমার একটা দায়িত্ব আছে না, আর আপনাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারলে আমি খুব নিশ্চিন্ত হব। আমি ঘটককে বলে দিয়েছি, ও আগামীকাল আসবে, ও আপনাকে ভালো ভালো কিছু মেয়ের ছবি দেখাবে। হ্যাঁ বাবা হ্যাঁ তোমাকে মা ডাকছে। এখন এই সময়? আচ্ছা ঠিক আছে, আমি একটু শুনে আসি কেন ডাকছে। বলছিলাম আপনার কেমন মেয়ে পছন্দ? কেমন মেয়ে পছন্দ? নম্র, ভদ্র, শান্তশিষ্ট, সুন্দরী, সংসারী একটা মেয়ে। এত নম্রভদ্র মেয়ে বিয়ে করে কি করবেন? তার থেকে একটা পুতুল কিনে এনে ঘরে সাজিয়ে রেখে দেন। মানে আপনার চয়েস খুবই খারাপ। কেন? কেন মানে কি? ছেলেদের পছন্দ হওয়া উচিত আমার মতো চঞ্চল স্বভাবের মিষ্টি সুন্দরী একটা মেয়ে, তা না আপনার কি পছন্দ? আমি যেরকম সাংসারিক, আবার সুন্দরী, আবার চঞ্চল, ভালোবাসতে পারবো, সংসারও মন দিয়ে করতে পারবো, এরকম মেয়ে বিয়ে করা উচিত। আপনি একটা কাজ করেন, আপনি আমার মতো মেয়ে খোঁজেন। না মানে আমি তো ওয়ান পিস, সেকেন্ড পিস খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যদি সেকেন্ড পিস খুঁজে পান সাথে সাথে বিয়ে করে ফেলেন। ভেবে দেখেন। কাকা আমার কাছে মনে করেন যে সব ধরনের পাত্রী আছে, শুধু বলবেন সপান করে বের করে ফেলবো। তাই নাকি? দেখান দেখি একটা ভদ্র ফ্যামিলি, উচ্চবংশীয় ফ্যামিলি, মানে স্মার্ট একটা মেয়ের ছবি দেখানো, সুন্দরী হতে হবে কিন্তু। হ্যাঁ দেখান দেখি। ওরে বাবা আসতে, আপনি কি বাঘ শিকার করতে ইচ্ছা লাগে? শিখে যাবে তো? আচ্ছা, ছবি আগে আমি দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও আগে দেখুক, আমরা বরং অন্য কথা বলি। যে কথা বলছিলাম যে একটা উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমাদের দরকার, স্যারের জন্য আর কি, সুন্দরী হইতে হবে কি। কাকা জ্ঞানী মানুষ, আপনি জ্ঞানের কথা বলেছেন। আমার কাছে সব সম্ভ্রান্ত পরিবার চখাম মেয়ে আছে, পাশতে পেরেছেন? চখাম মেয়ে মানে? চখাম মানে উচ্চ বংশীয় ভালো। আচ্ছা আচ্ছা, এগুলো কিসের ছবি আপু?
তো জিশান ভাইয়ের বিয়ের জন্য পাত্রী নিয়ে আসছে ঘটক, সেগুলোর ছবি ধর। এগুলা দেখতে একটু পচা আছে। আপু, তুমি সুন্দর মেয়েদের ছবিগুলো ছিঁড়ছো কেন? চুপ কর। দেখ, এইগুলা হবে বিয়ের পাত্রী। শোন, তুই কাউকে কিছু বলবি না, কিচ্ছু দেখিসনি, ঠিক আছে? থাক, আমি আসছি। বিয়ে হবে ইনশাল্লাহ। পানি পানির চেয়েছি বলে পানি দিবেন, শরবত দিতে পারলেন না? লেবু শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থাক, লাগবে না, মুখে পান আছে তা। নেন, দেখছি মোটামুটি সব মেয়েই ঠিক আছে। বলেছিলাম না, সারা চলে এসেছে। সারা, সালাম আলাইকুম স্যার, বসেন। আঙ্কেল ডাকছেন? হ্যাঁ, গতকাল বলছিলাম না স্যার যে আমি ঘটক সাহেবকে খবর দিছি, এই যে উনি ঘটক কিছু পাত্রীর ছবি নিয়ে আসছে, খুব ভালো ভালো সুন্দর ছবি। দেখাও না, দেখাও স্যারকে দেখ। এই পাত্রগুলো কি আমার বিয়ের জন্য দেখা হচ্ছে? জি স্যার, আপনার জন্য তো স্যার পছন্দ হয়নি। একটাও তো পছন্দ করার মতো না। একদম ঠিক বলছেন, একটা মেয়েও দেখতে সুন্দর না। এই 2 নাম্বার ঘটকটারে বাড়ি থেকে বিদায় করেন তো। চুপ। কি বলছেন কাকা? আচ্ছা, ষাট ছবিগুলো দিন তো। কি ব্যাপার? কাম সারালছে কাঠা, আমি তো খুব সুন্দর সুন্দর মেয়ের ছবি নিয়ে এসেছিলাম, সবান করে এখান থেকে ছবি সরিয়ে ফেলছে কে? এই পাঁচতে বলছি কাকা, আমার সাথে মনে করেন যে ষড়যন্ত্র করা হচ্ছে। আচ্ছা শুনুন, আপাতত আমার জন্য আপনি পাত্রী দেখাটা বন্ধ রাখেন, আমি সময় হলে আপনাকে জানাবো। জি স্যার, ঠিক আছে, সমস্যা নেই, আমি আসি। আসসালামু আলাইকুম। এগুলো করার কি দরকার ছিল? আরে বেশ করছি তো করবো না। মেয়েগুলো একটাও আমার পছন্দ হয় নাই, আর এগুলো দেখতে সুন্দরীও ছিল না, আপনার সাথে মানাইতো না। তাহলে কার সাথে মানাতো? আরে ওই যে আপনাকে বলছিলাম না, আমার মতো, মানে আমি তো 1 পিস, কিন্তু আমার মতো যদি 2nd পিস খুঁজে পান তো। হাতটা ছাড়েন না, আমি আপনাকে ডেমো দেখাই, আসেন দেখেন। আমাদের দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে, তাই না? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম। আমি তো 1 পিস, আমার মতো 2nd পিস খুঁজে পেলে আমি আর ছবিগুলো ছিঁড়তাম না। তাই আপনার উচিত আমার মতো কাউকে খোঁজা। আমি যদি তোমার মতো কাউকে না পাই, তাহলে আমি আছি না, আমি তো মারা গেছি নাকি? আমার বাবাকে বিয়ের প্রপোজাল দিলেই পারে। স্যার আসবো? জি আঙ্কেল, প্লিজ আসুন না, বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, MV রায়হান শিপে আগামীকাল কয়লা পাঠানো হচ্ছে। অফিসিয়াল ব্যাপারে কথাগুলো একটু পরে বলতে চাচ্ছি। আসলে আঙ্কেল, আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। বলেন স্যার, বলেন। আঙ্কেল, আমার মনে হয় কবিতা আমাকে পছন্দ করে। ইনফ্যাক্ট
আমিও কবিতাকে পছন্দ করি। আমার কবিতাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমার মনে হয় আপনি যেহেতু আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, তাই এদিক সেদিক খোঁজাখুঁজি না করে আপনি আমাদের বিয়ের ব্যাপারে একটা ডিসিশন নিতে পারেন চাইলে। স্যার আপনি আপনি এটা কি বললেন স্যার? না না, আপনার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া কখনোই সম্ভব না, এটা অসম্ভব। প্লিজ আমাকে ক্ষমা করবেন। কিন্তু কেন? কোনো কারণ তো অবশ্যই আছে। কারণ আপনাকে জানতে হবে কেন? আপনি যদি ভেবে থাকেন যে আপনার বাসায় আছি বলে আপনি করুণা করবেন, যখন যা ইচ্ছে প্রস্তাব দেবেন, আমার মেয়ের বিয়ে আমি আপনার সাথে কখনোই দিতে পারবো না স্যার। আপনি যদি এরকম ভাবেন তাহলে বলে দেন, আমরা আপনার বাসা ছেড়ে চলে যাই। না না আঙ্কেল, এরকম কিছুই না, আপনি ভুল বুঝছেন। আমি আসলে না বুঝেই বলে ফেলছি, আমি সরি আঙ্কেল। আমারও আগে ভাবা দরকার ছিল, আপনাদের তো একটা পছন্দের অপছন্দের ব্যাপার থাকে, তাই না? আমার আঙ্কেল মাথায় কাজ করে না, কখন যে কি বলে ফেলি। আমি বলি কি, যেহেতু বিয়ে শাদির জন্য কথাবার্তা চলছে, আঙ্কেল আপনারা থাকেন, আমার বিয়ে শাদির ঝামেলা সব কিছু একবারে কমপ্লিট করে তারপর যে। ঠিক আছে স্যার, আমি আসি। আপনার জন্য সেমাই রান্না করেছি। এখানে খাবেন না ডাইনিংয়ে দিব? কোথাও খাবো না। কেন খাবেন না? আমি তো জেনেছি আপনার সেমা অনেক পছন্দের, এই জন্য নিজের হাতে কষ্ট করে রান্না করেছি। এখন বলছেন খাবেন না? কষ্ট করে রান্না করছো না কি করে রান্না করছো সেটা কি আমার দেখার বিষয়? আমি তোমারা বলতেছি না আমি খাবো না। আপনার জন্য চা এনেছি। এই যে দাঁড়ান, কি সমস্যা আপনার? আপনাকে বিয়ে করতে চাইছি এই জন্য আপনার ভাব বেড়ে গেছে, তাই না? মানে আপনি বিয়ে করবেন না এত ভাব নেওয়ার কি আছে? ভাবের যন্ত্রণায় পা মাটিতে পড়ছে না? আপনার কি মনে হয় আমার কি ছেলের অভাব? না। তাইলে এত ভাব নিচ্ছেন কেন আপনি? আজকে আমার জুসের দোকানের উদ্বোধন, ভাবলাম আপনাকে দিয়ে আমি উদ্বোধন করাবো, আর আপনার তো ভাবে পা মাটিতে পড়ছে না। ঠিক আছে, আমার লাগবে না, আপনি আপনার ভাব নিয়েই থাকেন, আমি গেলাম। আপা, আমাদের তো কাজ শেষ। জিশান ভাই মনে হয় না আজকে আসবে, চলেন ফিদে টাকা ডালে। থ্যাংক ইউ।
ওয়েলকাম। আচ্ছা চলো না আমরা তো কথা বলি। চলো। আমি যে এখানে আছি আপনি জানলেন কি করে? পিন্টুর কাছ থেকে শুনেছি। আমি না জানতাম আপনি আসবেন, আমার মন বলছিল। আপনার চোখ দেখে এটাও বুঝতে পারি যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু লজ্জায় বলতে পারেন না। এত নাটক করার কি আছে, বলে দিলেই তো হয়। চুপ করে আছেন কেন? লজ্জা পাচ্ছেন? আমি কোনো ভালোবাসার টানে তোমার সাথে দেখা করতে আসিনি। আমি আসছি আমার দায়িত্ববোধের জায়গা থেকে তোমাকে একটু গুড লাক জানাতে। আর আমি তোমাকে বিয়েও করতে চাই। প্লিজ আমার কাছ থেকে ওইরকম কোনো কিছু এক্সপেক্টও করি না। সরি, আমার দোকানে একটু কাজ আছে, আমি আসছি। মেয়েটাকে তো একটু বুঝালেও পারো নাকি? এমন পাগলামি করলে চলে? কি রে, এরকম হঠাৎ করে হুট করে চলে যাচ্ছিস কেন? এই বাড়িতে কি সারা জীবন থাকার জন্য আসছি নাকি? আমরা সারা জীবন থাকার জন্য আসিনি। কেন আসছি? আমরা ছেলেটাকে বিয়ে দিব, ও সংসারটা গুছিয়ে তারপরে আমরা চলে যাব। হ্যাঁ থাকো তোমরা, তোমরা ছেলেটার বিয়ে শাদী দিয়েই তারপর বাড়িতে ফিরো, আমি চলে যাই। তোর যেতে হবে কেন? আমার ইচ্ছা, আমার এই বাড়িতে ভালো লাগছে না। তোমার মেয়ে কারো কথা শোনে? তুমি যাবে কেন? আপনি ওর সাথে কথাই বলবেন না। আপনি আমার বাবার বস হতে পারেন, আমার বস না। আপনি খুব খারাপ মানুষ, আমাকে কষ্ট দিচ্ছেন আপনি। ভালো থাকো সবাই। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এখনো বোঝোনি কিছু? স্যার আসবো? সে আসুন। স্যার, ঘটককে বলছিলাম সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী কিছু মেয়েদের ছবি দিতে। ও এসে দিয়ে গেছে আমাকে। স্যার আপনি যদি একটু দেখতেন ছবিগুলো। দেখবো না। জি কেন স্যার? কারণ আমি এই মুহূর্তে বিয়ে শাদী নিয়ে কিছু ভাবছি। কিন্তু স্যার আমরা তো ভাবছিলাম যে আপনার বিয়েটা দিতে পারলে আমরা নিশ্চিন্তে বাড়ি যেতে পারি। আমাকে নিয়ে আপনাদের এত ভাবতে হবে। আপনারা চেয়েছিলেন আমি যেন আমার জীবনটা একটু স্বাভাবিক হয়েছি। প্রতিদিন অফিস করছি, করব। আমার সাথে বিয়ে সম্পর্কে এই মুহূর্তে কোনো কথা বলবেন না প্লিজ। স্যার আপনি এভাবে কেন বলছেন? স্যার আপনি তো কখনোই এভাবে রাগ করে আমার সঙ্গে কথা বলেন না। মানে আমি কি কোনো ভুল ত্রুটি করে ফেলেছি স্যার? না, আপনার কোনো ভুল নেই। আমি আসলে এই মুহূর্তে এই বিয়ের ব্যাপারগুলো একটু স্কিপ করতে যাচ্ছি। কেন স্যার? আপনি তো সেদিন বললেন অফিসে এসে যে আপনি বিয়ে করবেন। আপনি বললেন যে আমার মেয়েকে আপনি বিয়ে করবেন, কিন্তু এখন না করছেন। আপনার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন, অন্য কোনো মানুষকে না। আপনি তো আমাকে আপনার মেয়ের সাথে বিয়ে দিবেন, কারণ আমাকে তো আপনার পছন্দ হয়নি। ছি 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 স্যার, আপনি কি বলছেন এসব? আপনার মতো জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তাহলে আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না কেন? কি আর বলবো স্যার, ভেবেছিলাম বলবো না, তবুও বলি। মতি মিয়া। জি স্যার। আচ্ছা তোমার খোঁজে ভালো মেয়েটি নাই নাকি? ছেলেটা গ্র্যাজুয়েশন করেছে, ওর তো এখন একটা বিয়ে শাদী দেওয়া দরকার। জি স্যার, তা তো অবশ্যই। বাবাজির তো বিয়ের বয়সও হয়েছে। তা দেখো, একটা ভালো মেয়েটাই দেখো, আমাকে খোঁজ খবর দাও। স্যার স্যার মেয়ে তো আমাদের নিজেদের মধ্যেই আছে, খুব ভালো মেয়ে স্যার। বলো তাই নাকি? কে? স্যার আমার মেয়ে কবিতা, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। আপনি দেখেছেন স্যার? আপনি
কি হলো স্যার? মতি মিয়া, আমার ছেলেকে আমি বিদেশে লেখাপড়া করিয়েছি, গ্রাজুয়েশন করিয়েছি। কয়েকদিন পর সেই কোম্পানির মালিক হবে। এই কোম্পানির উত্তরাধিকার সে, আর সে তোমার মেয়েকে বিয়ে করবে। তুমি কি তোমার অবস্থান ভুলে গেছো? সরি সরি, আসলে ডোন্ট সে সরি। তুমি এই প্রস্তাব দিয়ে কত বড় অপরাধ করেছো তুমি জানো? খবরদার আর একবারও যদি এই কথা তোমার মুখে আসে, চুপ করে আসো না, প্রমিস করো। স্যার প্রমিস করছি, আমি আর জীবনে কোনোদিন বিয়ের কথা মুখে আনবো না। ঠিক আছে, দেখো আমাদের স্ট্যাটাসের সাথে যায় এরকম একটা মেয়ে দেখো। যাও। আর এইসব কারণেই স্যার আমি বিয়ে দিতে রাজি হই নাই। স্যার আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার। আঙ্কেল, ছোটবেলায় মাকে হারিয়েছি, কাছে তেমন কোনো আত্মীয় স্বজনও নেই। বাবাই ছিল আমার একমাত্র ভরসা। তার পাশাপাশি আপনাকে দেখতাম, আপনি অনেক আদর করতেন। আমিও এটাই ভাবতাম আপনি হয়তো আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু আমি না এই অঙ্কটা মিলাতে পারছিলাম না। আপনি আমাকে কি করে না করে দিলেন? আজকে আপনার মুখে আমি আসল ঘটনাটা শুনলাম। কিন্তু কিন্তু এই বিয়েটা কি কোনোভাবে সম্ভব? সম্ভব। কিভাবে? বাবা তো আপনাকে প্রমিস করিয়েছে, আমাকে তো না। আপনি এই বিয়েতে রাজি থাকবেন না, ব্যাস আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। ব্যাস আপনার প্রমিসও রক্ষা করা হলো, আমাদের বিয়েটাও হয়ে গেল। আমি পালিয়ে বিয়ে করতে যাচ্ছি আঙ্কেল, আমার জন্য দোয়া করুন। ইয়ামিন ভাই, জুস এমন ভাবে বানান যাতে কাস্টমার একবার খেয়ে আবার আসে, কোনো মিস্টেক করেন না। আচ্ছা, আপনাদের এখানে কি এমন কোনো জুস পাওয়া যায় যেটা খেলে মানুষের রাগ অভিমান কমে যায়? নেই। ও, তাহলে আর কি করার? তাহলে যখন তাড়াতাড়ি করে বিয়েটা করে মাথাটা ঠান্ডা করতে হবে। মানে 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 আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো কাজ হচ্ছে, চলো। মামা বাড়ির আবদার, যখন মন চাইলাম রিজেক্ট করে দিলাম, যখন মন চাইলাম বিয়ে করতে আসলাম। যদি বিয়েই করতে চান তাহলে তখন রিজেক্ট করেছিলেন কেন? আরে বাবা, এটা তো বিশাল কাহিনী, এটা এখন বলতে পারবো না, বিয়ের পরে বলবো। আপাতত এইটুকুই বলতে পারবো, আমি তোমার অনেক ভালোবাসি। প্লিজ চলো না, কাজে বসে যাই, বিয়েটা করে ফেলি। এখন যদি আমি না বলি? তাহলে জোর করে তুলে নিয়ে যাবো। প্লিজ চলো না, তাড়াতাড়ি। আচ্ছা ওই আমরা পালিয়ে বিয়ে করছি কেন? কার ভয়ে? তোমার বাবার ভয়ে। মা, আমার বাবার ভয়ে কেন? আমার বাবা কি এই বিয়েতে রাজি না? তোমার বাবা তো এই বিয়েতে রাজি না। কেন? সে তো আমি তোমার এখন বলতে পারবো না, বিয়ের পরে সবকিছু আমি তোমার খুলে বলবো। এখন প্লিজ তাড়াতাড়ি চলো, কাজ অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি। আসো। স্যার, আপনি কি কবিতা ম্যাডামরে বিয়ে করে ফেলাইছেন? হ্যাঁ। হ্যাঁ, আরে আমার মাথা ঘুরতেছে কেন? হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আরে কে কোথায় আছো? স্যার তো একটা কাম করে ফেলাইছে। আরে কি হইলো? আয় দেখে, আয় হায়। এই যে দেখেন স্যার কি করছে, দেখেন। আপু, এটা কি হলো? তাহলে কি ভাইয়া আমার দুলা ভাই? বাবাজি, কবিতা, আমি কি দেখছি? আন্টি, আমরা বিয়ে করে ফেলছি, আমাদের জন্য দোয়া করুন।
কিন্তু এভাবে কেন? আমাদের জানালেই পারতিস। এভাবে পালিয়ে বিয়ে করেছি কারণ আমাদের বিয়েতে আমার শ্বশুর আব্বার মত ছিল না। আমাকে জানালি না কেন? আপনি খুশি হননি? হ্যাঁ বাবা, খুশি হয়েছি, কিন্তু কোনো কিন্তু না। আজকে তো আপনার খুশির দিন, আজকে আপনি মন খুলে আসবেন। আপনি কিন্তু আমাকে বিয়ে দিতে চাননি, কিন্তু তারপরেও আমি আপনার মেয়েকে বিয়ে করে ফেলেছি। আচ্ছা, তখন আপনি আমার বাবার সাথে কি কথা বললেন? বললাম আপনার মেয়ে কিন্তু এক পিস। হ্যাঁ, ধন্যবাদ আমার জীবনে এসে আমার জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। তাই নাকি? আসলে সত্যি কথা বলতে, তোমরা আমার মনটাকে অল্প কয়েকদিনের জন্য ভালো করতে এসে এমনভাবেই ভালো করছো, এখন এটা যে সারা জীবন থেকে। আপনি কি আমাকে বিয়ে করে সত্যিই খুশি? হ্যাঁ। এটার কারণ? কারণ ওই যে একটাই, তুমি এক পিস। ওটা আমি জানি। জানলে তো ভালো।